এটা খুবই উদ্বেগজনক। এটা পরিকল্পিতভাবেই হচ্ছে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য এই হামলাটা হয়েছে। ২৭ লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংকগুলো খালি হয়েছে। রাজবাড়ির যেই ঘটনার পরে কিন্তু একটা বড় প্রশ্নবোধক চলে এসছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যদি এমন একটা ঘটনা এখন নিয়ন্ত্রণ করা না যায়, এই পরিস্থিতিতে নির্বাচন যত এগিয়ে আসবে তখন বাংলাদেশের কিন্তু ইতিহাসই বলে তখন রাজনৈতিক পরিস্থিতি আরও বেশি বা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি নাজুক অবস্থার দিকে যায় সব কিছু। এখনই যদি এই অবস্থা হয় রাজবাড়ির মতো ঘটনা, তখন আসলে কি কি হতে পারে এবং সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? না, এটা নিয়ন্ত্রণ করা সম্ভব নয় তা নয়, সেটা সরকারই বড় দায়িত্ব। সরকার তার ইন্টেলিজেন্স দিয়ে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে যারা এই দায়িত্বে আছেন এই পরিবেশ স্বাভাবিক রাখার জন্যে, জননিরাপত্তা নিশ্চিত করার যা দায়িত্বে যারা আছেন তারাই এটা করবেন। এই যে মোভ সন্ত্রাস যেটা বলছে, মোভ সংস্কৃতি যেটা হচ্ছে, এটা খুবই উদ্বেগজনক। এটা পরিকল্পিতভাবেই হচ্ছে। এটা নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই মাজারের এই হামলাটা হয়েছে। এটা পিছনে গভীর চক্রান্ত ষড়যন্ত্রের একটি অংশ হিসেবে আমরা মনে করি। তো সেখানে আমরা দেখেছি একজন প্রাণহানি হয়েছে এবং অনেক মানুষ আহত হয়েছে। যেটা হয়েছে যে গোয়ালন্দে যেটা হলো 7 জন অ্যারেস্ট হয়েছে। আমরা মনে করি যে ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং এই ধরনের দৃষ্টান্তমূলক যদি ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নেওয়া হয়, যদি উদাসীনতা যেটা হয়েছিল আমরা দেখেছিলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় 2-3 ঘন্টা সেখানে গ্রামবাসীদের সাথে শিক্ষার্থীদের সংঘাত হয়েছে, মানে রক্তক্ষয়ী সংঘাত। সেই সংঘাতে যে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আমরা গণমাধ্যমে দেখেছি, মিডিয়াতে দেখেছি, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী অনেক পড়ে গিয়েছে। সেটা উদ্বেগজনক। এই ধরনের ঘটনা যদি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে ঘটনা ঘটুক, একটি প্রাণহানি ঘটুক, অত্যধিক ঘটনা ঘটুক, একটি ইস্যু হোক, তো এটাতে কেউ যদি তার নেপথ্যে কোনো রকম থাকে, উদ্দেশ্য থাকে, সেটা মানে ওইটার পিছনে সেটা খুঁজেও বের করতে হবে, গোয়েন্দা সংস্থা খুঁজে বের করতে হবে যেটার পিছনে কাদের ওষুধ। যেহেতু দেশি বিদেশি চক্রান্ত রয়েছে, এই ধরনের মানে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি যে দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, পতিত ফ্যাসিস্টের যে প্রেতাত্মা দোসররা তারা এখনও সক্রিয়। তারা তো হাতে গোনা কিছু ব্যক্তি যারা চিহ্নিত ছিল, যারা এসব গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত, তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে। কিছু প্রক্রিয়াধীন আছে, দেশের বাইরে চলে গেছে, আর বাকিগুলো তো সব দেশে আছে। তাদের তো অবৈধ টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা, তারা তো এই 16 বছরে আমরা মোটা দাগি যেটা আমাদের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, প্রায় 27 লক্ষ কোটি টাকা বিদেশে তারা পাচার করেছে। আমরা জানি যে সেকেন্ড হোম করেছে, বেগমপাড়া করেছে, সুইস ব্যাংকে টাকা রেখেছে, বাংলাদেশ ব্যাংক লুট হয়েছে, শেয়ার মার্কেট লুট হয়েছে, ব্যাংকগুলো খালি হয়েছে। এগুলোর টাকা তো তাদের কাছে অবৈধ টাকা আছে, অবৈধ অস্ত্র আছে। তারা তো চাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে। আবার যারা চাচ্ছে না নির্বাচনটা সঠিক সময় হোক, যারা যা মনে করে নির্বাচন হলে তারা কাঙ্ক্ষিত পাবেন না, আসন পাবে না, এবং রাজনীতি থেকে তারা হয়ে যাবেন, বিচ্ছিন্ন হয়ে যাবেন, নির্বাচনটা মানে প্রলম্বিত হলে তাদের রাজনৈতিকভাবে তাদের সুবিধা হয়। এবং বিএনপি সবচেয়ে একটি বড় দল, এখন সে নির্বাচন হলে তারা মনে করছে বিএনপি 2/3 মেজরিটি সংখ্যাগরিষ্ঠ নিরঙ্কুশ আসন পেয়ে জয়লাভ করবে। এই আশঙ্কা তাদের রয়েছে, আশঙ্কা যেটা বাস্তবতা আর কি। সেটাকে সামনে রেখে তারা এই ধরনের যুক্তি, পিআর নিয়ে, সংস্কার নিয়ে, বিচার নিয়ে, এবং তারা গণপরিষদ নিয়ে, তারা জুলাই যে আমাদের জুলাই সনদের আইনি ভিত্তি, এইসব কথা বলে তারা পরিস্থিতিকে তারা একটু গোলাটে করার চেষ্টা করছে আর কি। আমি মনে করি যে এগুলা করে আমার মনে হয় যে শেষ পর্যন্ত মানে জাতি ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে ফেসিবাদ বিরোধী যে ঐক্য আমরা তৈরি করেছি, যারা শহীদ হয়েছে, আবু সাইদ থেকে শুরু করে এই পর্যন্ত যারা আবু সাইদ, ওয়াসিম আকরাম, তাহমিদ থেকে শুরু করে যে 2000-এর বেশি যে জীবন দিয়েছে, প্রায় 33,000-এর মতো আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা চিরতরে অন্ধ হয়েছে, প্রায় 1000-এর মতো হবে, তারা মানে পৃথিবীর আলো থেকে বঞ্চিত হচ্ছে। এই যে এত ত্যাগ, এত জীবন, এত শহীদ, এত শাহাদত বরণ করেছে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, তো তাদের রক্ত কি বৃথা যাবে? এবং তারা তো চেয়েছিল একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে কেয়ারটেকার সরকারের একটি নির্বাচন, সেই নির্বাচনের মধ্যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। এখন আমি মনে করি যে আমাদেরকে এখন আমরা কে ক্ষমতায় যাব, আমরা কে জিতবো, কার জামানত থাকবে না, কারা রাজনীতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের জামানত থাকবে না, এইসব চিন্তা করে যদি আমরা নির্বাচনকে পণ্ড এবং করতে চাই, বন্ধ করতে চাই, বিলম্বিত করতে চাই, বর্জন করতে চাই, তো এটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং তারা জাতির কাছে চিহ্নিত হবে, এবং তারা ইতিহাস থেকে ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবে, জনবিচ্ছিন্ন হয়ে যাবে এবং তারা নিশ্চিন্ন হয়ে যাবে, রাজনীতি থেকে তারা মাইনাস হয়ে যাবে। আমি একটু সরফ হাসান আপনাকে এখানে আসতে চাই। আপনি বলছিলেন যে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব তৈরি হয়েছে। এই যখন অবস্থা,
আমি একটু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যদি বলি, এই প্রত্যন্ত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের যে এক ধরনের দুর্বলতা আছে, এটা তো এখন বোঝাই যাচ্ছে, প্রশাসনের এক ধরনের দুর্বলতা আছে বোঝাই যাচ্ছে। কিন্তু রাজনৈতিক দলগুলো তো এখানে ভূমিকা একটা রাখতে পারে, তাদের বড় ভূমিকা। আমি যে বিএনপির কথাই বলি, সবচেয়ে বড় ধরা হচ্ছে যে তারা হয়তো নির্বাচন হলে তারাই হয়তো ফেব্রুয়ারিতে সরকার গঠন করবে। বিএনপির কথা যদি আপনি কি দেখছেন সরকারকে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে একটু সহযোগিতা করা রাজনৈতিক দলগুলোতে যে আশা করা যায় সেটা হচ্ছে? সরকারকে সহযোগিতা চাচ্ছে, চাইলে না তারা দিবে। এবং শুধু একটি দল কেন, এই যে 30টি দলের সাথে সরকার আলোচনা করছে, 30টি দল সাথে রাজনৈতিক সমস্যার সমাধানের চেষ্টা করছে, 30টি দলকে নিয়েই 30টি দলেরই বললাম। হ্যাঁ, সুতরাং রাজনৈতিক দলগুলোর দায়িত্ব আছে। আরেকটি আছে সামাজিক দায়িত্ব, যেটি হচ্ছে সব সমস্যাটা কিন্তু রাজনৈতিক না। আচ্ছা, এই যে রাজবাড়ির ঘটনাটি ঘটলো, এখানে আমার রাজনৈতিক মানে দলীয় রাজনীতি সেখানে ছিল না, সেখানে ছিল অসহিষ্ণুতা, সেখানে ছিল অন্যের রীতি আচার, এগুলো সমালোচনা করতে পারে, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা। আজকে যে প্রেস কনফারেন্সটা হয়েছে এই প্রেস সচিব থেকে, সেখানে কিন্তু জানানো হয়েছে 7 জন অ্যারেস্ট হয়েছে ঘটনা, তার মধ্যে 2 জন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এর জন্য বললাম, এবং যে রাজনীতি যাদের নাম আসছে তাদের মধ্যে তো আওয়ামী লীগ ছাড়াও আছে। হ্যাঁ, আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, তাদের প্রশ্ন হচ্ছে যে কে কোন রাজনীতির সাথে জড়িত, তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই ঘটনাটা ঘটিয়েছে কারা। যদি আওয়ামী লীগের লোকজন থাকে অবশ্যই আইনের আওতায় আনবে, বিএনপির লোকজন থাকলে আইনের আওতায় আনবে, জামাতের লোকজন থাকলে আইনের আওতায় আনবে। এর আগে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু জামাত ইসলামের নেতার নাম দেখেছি, বিএনপির একজন নেতার কথা বলা হয়েছে। সবচেয়ে হলো যে এই যে এরকম একটা পরিস্থিতি তৈরি হওয়া, এটি রাষ্ট্র রাজনীতির বাইরেও তো একই সমাজে বসবাস করে, এবং যে অভিযোগ তার বিরুদ্ধে এনেছে একজন মৃত মানুষের বিরুদ্ধে, সাধারণত আমাদের সমাজে যে কেউ মারা গেলে তার প্রতি আর ক্ষোভ, রাগ, হিংসা এটা রাখে না, ঘৃণা। কিন্তু মারা যাওয়ার পর তার উপর যে আচরণ করা হলো, তার কবর থেকে তার লাশ তুলে আনা হলো, পুড়িয়ে ফেলা হলো, মানে তার উপর লাঠি দিয়ে পিটানো হয়েছে, মানে এই নজির কিন্তু নেই, বাংলাদেশে নাই, নেই। তাহলে আমরা কি এত অসহিষ্ণু হয়ে গেলাম? এটি অনেকটাই বলা যায় যে পাকিস্তানে, আফগানিস্তানে, বা আমি নাম বিশেষ বলছি না, মধ্যপ্রাচ্যের কোনো দেশে যেখানে, বা আফ্রিকার কোনো দেশে এরকম ঘটনা ঘটে, আমাদের এখানে তাহলে আমরা এত বছরে আমরা সহিষ্ণু বাঙালি জাতির কথা বলি, আমরা সহিষ্ণু সমাজের কথা বলি, সব ধর্ম সব মতের মানুষ একসঙ্গে থাকার কথা বলি। ওই ভদ্রলোক যদি কোনো অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে আইনি কেন প্রতিকার চাওয়া হল না? কেন আইনের কাছে, সরকারের কাছে কেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কেন যাওয়া হলো না? তো এটি এক ধরনের এটি আগামী নির্বাচনকে কেন্দ্র করে কি পরিস্থিতি তৈরি হবে তার চেয়েও গুরুত্বপূর্ণ। নির্বাচনের পরেও তো এই সমস্যা থাকবে আমাদের। তো থেমে থেমে যেমন বিভিন্ন মাজারে, ওর পরেও তো রাজবাড়ির ঘটনার পর অন্য জায়গায় তো মাজারে হামলা হয়েছে, অথবা হাটহাজারিতে, দুই পক্ষ। এখন কে ধর্মপ্রাণ, কে ধর্মপ্রাণ নয়, কে সত্যিকার ইসলামের অনুসারী, সত্যিকার ইসলামের অনুসারী নয়, এটি বিচার করবে কে? এটি বিচার তো মানুষ করবে না আল্লাহ তাআলা করবে, মানে এটি একটি ব্যাপার। আর ইসলামী বেত্তা বিভিন্ন দেশেই আছে যারা ধর্মীয় বুজুর্গ ব্যক্তি, যারা বিশেষজ্ঞ, ধর্মতাত্ত্বিক ব্যাখ্যা যারা জানেন, তাদের কাছে যাওয়া। এখন এরা কি, তাহলে বাংলাদেশে জাতীয় মসজিদ আছে বাইতুল মোকাররম, তাহলে বাইতুল মোকাররমের যে ইমাম বা বাইতুল মোকাররমের যে খতিব, তার কাছে ব্যাখ্যা চাইতে পারে। এমনকি ধর্ম মন্ত্রণালয় আছে। পুরো বিষয়টা হচ্ছে এটি যে এর সাথে দলীয় রাজনীতি বা রাষ্ট্র নীতিও এর সঙ্গে আনা উচিত না। কারণ আমরা এখানে শত শত বছর ধরে নানা ধর্মের, নানা মতের মানুষ বসবাস করছে। ইসলাম অনুসারীদের মধ্যে তো অনেক মত আছে, কেউ শিয়া, সুন্নি, কেউ অন্য তরিকার, সবাই একসঙ্গে থাকবে। এবং আমরা তো এই যে পরমত সহিষ্ণুতা, এবং বাংলাদেশের মানুষের তো এটি একটা ঐতিহ্য ছিল, এটা একটা সুনাম ছিল, সেই সুনামটা কোনোভাবেই নষ্ট না হয়। আমরা কি
দুই মতের মানুষ পাশাপাশি থাকবো না। রাজনীতিতেও কি দেখুন, রাজনীতিতেও তো এরকম। এখন তো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ কী চেয়েছিল, তার মতের বাইরে যারা, তাদের বিরুদ্ধে দমন পীড়ন, এবং তারা কেউ রাজনীতি করবে না, তারা কেউ সংসদে যাবে না, তারা যাতে না যেতে পারে এরকম। এখন তো এই আন্দোলন 24শে জুলাই অভ্যুত্থানে যারা অংশীদার, তাদের মধ্যেই যে ধরনের ঝগড়া বিবাদ, যে ধরনের একে অপরকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাতে মনে হচ্ছে যে তারাও একসঙ্গে থাকতে চায় না। এখন ধরেন বিএনপি এই আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, প্রধান উপদেষ্টা বলছেন, প্রধান উপদেষ্টা একাধিকবার বলছেন, সেই নির্বাচনে যে এই সক্রিয় রাজনৈতিক দলগুলোর কোনো একটি বা একাধিক দল যদি অংশ না নেয়, তাহলে সেই নির্বাচনের চরিত্র কী হবে? বা নিলেও যদি তারা আন্তরিকভাবে না নেয়, মানে তাদের ভূমিকা যদি নেতিবাচক থাকে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এটাই যদি লক্ষ্য থাকে, তাহলে তো যারাই ক্ষমতায় আসবে, যারাই নির্বাচনে জয়ী হবে, তাদের জন্য একটা বড় সংকট তৈরি হবে। তা আমরা তো চাই না যে এই 24শে জুলাই অভ্যুত্থানের পর একটা সংকট তৈরি হোক, একটা সুষ্ঠু নির্বাচন হোক। তার আগে সরকারের যেটা দায়িত্ব, এই মানে যে কোনো মূল্যে এই যে মব সন্ত্রাস বা সংঘবদ্ধ যে সহিংসতার ঘটনা, এটি কঠোর হাতে দমন করতে হবে। 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমত হচ্ছে যে এই ঘটনাটা ঘটানোর মোকাবেলা করাটা হচ্ছে প্রথম দায়িত্ব ছিল। সেটা হাটহাজারীর ক্ষেত্রে সত্য, সেটাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সত্য।